আসসালামু আলাইকুম। গল্প কথা বাই মেহনাজে আপনাদের সবাইকে স্বাগত। আমি মেহনাজ লুবনা। আজ আপনাদের পড়ে শোনাব মোশতাক আহমেদের একটি সায়েন্স ফিকশন উপন্যাস প্রজেক্ট হাইপার, তৃতীয় পর্ব। ঘুম ভাঙলে ইটু দেখলো সে একটা লোহার খাটের উপর শুয়ে আছে। তার দুই হাত এবং দুই পা দুটোই খাটের সঙ্গে চামড়ার বেল্ট দিয়ে আটকানো। চাইলেই সে হাত পা নাড়াতে পারছে না। ডান হাতে একটা স্যালাইন চলছে। স্যালাইন দেখেই আটকে উঠল সে। তাহলে কি প্রফেসর স্যালাইনের মাধ্যমে তার শরীরে হাইপার প্রবেশ করানো শুরু করেছে? ভাবতে ভয়ে তার শরীর একেবারে ঠান্ডা হয়ে আসার উপক্রম হলো। ইটু দেখলো তার বাম পাশে আরো একটা লোহার খাটে ইলি শুয়ে আছে। তার মতো ইলিকেও খাটের সঙ্গে আটকে রাখা হয়েছে। শরীরে একইভাবে স্যালাইন দেওয়া হচ্ছে। ইলির চোখ খোলা, দৃষ্টিটা সরাসরি তার দিকে। দৃষ্টিতে তীব্র অসহায়ত্ব। চোখের কোণে শুকনো অশ্রুর দ্বারা স্পষ্ট দেখা যাচ্ছে। ইটু তার হাত দুটো ছাড়িয়ে নেওয়ার জন্য বেশ কয়েকবার চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। বাঁধন খুব শক্ত, কেউ খুলে না দিলে খুলবে না। সে যে এরকম একটা পরিস্থিতিতে পড়বে জীবনেও ভাবতে পারেনি। প্রফেসর শিউটন যে তাকে এভাবে বোকা বানাবে তাও সে কল্পনা করতে পারেনি। সবচেয়ে খারাপ লাগছে ইলির জন্য। ইলি নিষ্পাপ একটি মেয়ে। সরল বিশ্বাসী প্রফেসরের আমন্ত্রণ সে গ্রহণ করেছিল, আর এখন কি পরিণতি না তাকে ভোগ করতে হচ্ছে। একটা গোপন পরীক্ষাগারে গিনপিক হয়ে আছে। ভাবতেই শরীর শিউরে উঠছে ইটুর। ইটু বুকের মধ্যে আটকে রাখা দমটা ছেড়ে দিল। তারপর আস্তে করে ডেকে উঠে বলল, ইলি। ইলি অস্পষ্ট স্বরে বলল, বলো। আমি দুঃখিত ইলি। কেন? আমার জন্য তোমার আজ এই অবস্থা। তুমি তো আমার এই পরিণতির জন্য দায়ী নও। তুমি নিজেও আমার মতো বন্দী। তুমি কিছুই জানতে না, তাই না? হ্যাঁ ইলি, ক্ষুণাক্ষরেও বুঝতে পারিনি প্রফেসর শিউটনের মনে কি আছে। যদি বুঝতাম তাহলে জীবনও তোমাকে এখানে আনতাম না, বরং তোমাকে নিয়ে দূরে কোথাও পালিয়ে যেতাম, হয়তো আমাদের ছোট্ট সেই গ্রামে। আমাদের আর গ্রামে যাওয়া হবে না। এখানে এই গবেষণাগারে হাইপারের তীব্র যন্ত্রণায় আমাদের মৃত্যু হবে। কি ভয়ঙ্কর, সত্যি ভয়ঙ্কর। ভাবলেই আমার শরীর শিউরে উঠছে। এরপর দুজনেই কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। অনেকক্ষণ একভাবে থাকতে থাকতে পিঠ ব্যথা হয়ে গেছে ইলির। সে খানিকটা নড়তে চেষ্টা করলো, কিন্তু পারল না। সে বুঝতে পারছে তার এবং ইটোর মৃত্যু নিশ্চিত। তারপরে সে বলল, ইটো, আমাদের কি বাঁচার কোনো সম্ভাবনা নেই? একেবারেই ক্ষীণ। প্রফেসর শিউটন বলেছিলেন আমাদের প্রথমে শিম্পাঞ্জিতে রূপান্তর করবেন, তারপর আবার মানুষ বানাবেন। তখন কি আমরা মুক্তি পাবো না? আমার মনে হয় না। পরীক্ষা শেষ হলে গোপনীয়তা রক্ষার জন্য সম্ভবত আমাদের হত্যা করা হবে। তিনি কোনোভাবেই চাইবেন না পরীক্ষার বিষয়টি বাইরে ফাঁস হোক। যদি আমরা প্রতিজ্ঞা করি যে আমরা কিছুই ফাঁস করব না, তিনি আমাদের বিশ্বাস করবেন না। ইনি লম্বা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এখন উপায়? যেভাবেই হোক নিজেদের মুক্ত করতে হবে। কিভাবে মুক্ত হব? আমাদের হাত পা সব বাঁধা, শরীরটা ঠিক মতো নাড়াতেও পারছি না। পিঠ অবশ হয়ে আসছে। দীর্ঘক্ষণ এভাবে থাকলে এমনিতেই তো মারা যাব। যখন হাইপারের ক্রিয়া শুরু হবে তখন এই ব্যথাটা থাকবে না। কেন? হাইপার যখন তোমার আর আমার ডিএনএর গঠন পরিবর্তন করতে শুরু করবে তখন এত যন্ত্রণা হবে যে সামান্য পিঠের যন্ত্রণাকে কিছুই মনে হবে না। তখন মনে হবে সমস্ত শরীরে বুঝি আগুন ধরে গেছে। তুমি কিভাবে জানলে? শিম্পাঞ্জিগুলোর উপর যখন হাইপার প্রয়োগ করা হতো
ওদের কষ্ট, যন্ত্রণা আর আত্মচিৎকার দেখে জেনেছি। ওদের আর্তনাদে আমার নিজের চোখেই পানি এসে যেত। তুমি আমাকে ভয় দেখাচ্ছ। ভয় দেখাচ্ছি না ইলি, ভয়ঙ্কর একটা মুহূর্তের জন্য তোমাকে আগেই মানসিকভাবে প্রস্তুত থাকতে বলছি। মানসিক প্রস্তুতি থাকলে ভয় আর যন্ত্রণা হয়তো কম হবে। আমার তো এখনই শরীর কাঁপছে। এটাই স্বাভাবিক, কারণ যে পরিস্থিতি তুমি আর আমি এখন মোকাবেলা করছি, পৃথিবীতে আগে কেউ কখনো তা করেনি। এজন্য ভয় পাওয়া, শরীর কাঁপা স্বাভাবিক ঘটনা। যাই হোক, সবকিছু আমাদের মেনে নিতে হবে। যতটুকু বুঝতে পারছি, আমরা প্রফেসর শিল্টনের বিরুদ্ধে গেলে উনি আমাদের প্রতি আরও নিষ্ঠুর হবেন। সেটা হতে দেওয়া যাবে না। আমরা তাহলে কি করব? সময় সুযোগের জন্য অপেক্ষা করব। যখনই সুযোগ পাবো, নিজেদের মুক্ত করার চেষ্টা করব। আশা করছি সুযোগ আমাদেরও আসবে। আমরা ইটোর কথার মাঝে প্রফেসর শিল্টন দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলেন। তারপর দুইজনের দিকে একবার করে তাকিয়ে প্রশ্ন করে বললেন, কি অবস্থা তোমাদের? ইটো ইলি কেউই উত্তর দিল না। প্রফেসর শিল্টন অবশ্য ইটো ইলির চুপ থাকার বিষয়টাকে গায়েই মাখলেন না। তিনি বলেই চললেন, আমি জানি তোমরা আমার উপর রেগে আছো। রেগে থাকাটাই স্বাভাবিক। আমি ধরেই নিয়েছি সময়ে সময়ে তোমরা আবেগ ভরা বিভিন্ন প্রতিক্রিয়া প্রদর্শন করবে। সেগুলো সব কিছুই আমি উপেক্ষা করে যাব, কারণ তোমাদের ওই আবেগ আমার গবেষণায় ফলপ্রসূ কোনো অর্থ বহন আনবে না। আমার কাছে গুরুত্বপূর্ণ তোমাদের শরীর। তোমরা ভেবেছিলে না খেয়ে তোমরা তোমাদের শরীরকে দুর্বল করে ফেলবে, পরীক্ষার অনুপযুক্ত করে ফেলবে। তা যে পারবে না। বুঝতেই পারছো, তোমাদের দুইজনের শরীরে স্যালাইন দেওয়া হয়েছে। এই স্যালাইনের মাধ্যমেই প্রয়োজনীয় পুষ্টি তোমাদের শরীরে প্রবেশ করবে। কাজেই তোমরা আর দুর্বল হবে না। আমি এখন তোমাদের শরীরের বিভিন্ন স্থানে কিছু সেন্সর লাগিয়ে দেব। এই সেন্সরগুলো তোমাদের শারীরিক অবস্থা সম্পর্কে কম্পিউটারে তথ্য প্রেরণ প্রদর্শন করবে। যদি দেখি তোমাদের শরীর একেবারেই স্বাভাবিক আছে, তাহলে এখনই তোমাদের শরীরে লাল হাইপার প্রবেশ করাবো। কথাগুলো বলেই প্রফেসর শিল্টন ইটো আর ইলির হাতে পায়ে কপালে 8টি করে ইলেকট্রিক সেন্সর লাগালেন। সেন্সরগুলো ব্যাঙের ছাতার মতো ছোট, চামড়ার ওপর রাখলেই লেগে যায়। প্রত্যেকটি সেন্সরের উল্টো পাশ চিকন তারের মাধ্যমে কম্পিউটারের সঙ্গে সংযুক্ত। সেন্সর থেকে সিগন্যাল পাওয়া মাত্র বিশেষ প্রোগ্রাম কম্পিউটার মনিটরে শারীরিক অবস্থা দেখাচ্ছে। সেদিকে তাকিয়ে প্রফেসর শিল্টন বললেন, চমৎকার, তোমাদের ব্লাড প্রেশার, হার্টবিট সব ঠিক আছে। ইলির ব্লাড প্রেশার একটু কম মনে হচ্ছে। অসুবিধা নেই, আমি এখনই একটা ইনজেকশন দিয়ে ব্লাড প্রেশার ঠিক করে নিচ্ছি। কথা বলতে বলতে প্রফেসর শিল্টন ইলির স্যালাইনের মধ্যে একটা তরল ওষুধ পুশ করলেন। তাতে 6 মিনিটের মাথায় ইলির ব্লাড প্রেশার স্বাভাবিক হয়ে গেল। তখন ইলির গালে হালকা টোকা দিয়ে প্রফেসর শিল্টন বললেন, লাল হাইপার গ্রহণের জন্য ইটোর মতো তোমার শরীর এখন সম্পূর্ণ প্রস্তুতি নেই। ইটো এর মধ্যে ধৈর্য হারিয়ে ফেলেছে। প্রফেসর শিল্টনকে তার এখন একটা পিশাচ ছাড়া আর কিচ্ছু মনে হচ্ছে না। তার ইচ্ছে হচ্ছে লাফ দিয়ে প্রফেসর শিল্টনের গলা টিপে ধরে, কিন্তু জানে সে তা পারবে না। এ কারণেই শেষ পর্যন্ত রাগটাকে সংবরণ করল সে। তারপর ডেকে উঠে বলল, প্রফেসর। হ্যাঁ বলো। আপনি হাইপারের পরীক্ষা করতে চাইলে আমার শরীরে করুন, ইনিকে ছেড়ে দিন। তা সম্ভব নয় ইটো। আমার একজন পুরুষ এবং একজন নারী দরকার ছিল, কারণ আমাকে বুঝতে হবে হাইপার সমভাবে নারী ও পুরুষের শরীরে কাজ করে কিনা। কেন করবে না? কারণ নারী ও পুরুষের শারীরিক গঠনের ভিন্নতা রয়েছে।
নারীর শরীরে থাকে ওয়েস্ট্রোজেন, প্রোজেস্টেরন হরমোন, আর পুরুষের শরীরে টেস্টোস্টেরন। হাইপারের ওপর এই হরমোনগুলোর কোনো প্রভাব আছে কি না সেটাও দেখার বিষয়, কারণ পৃথিবীর মানুষের অর্ধেক পুরুষ আর অর্ধেক নারী। আমি শুধু পুরুষের মধ্যে গবেষণা সীমাবদ্ধ রাখতে পারি না, পুরুষের পাশাপাশি নারীকেও আমি সমান গুরুত্ব দিয়ে থাকি। ইজু এবার খুব আকুতি নিয়ে বলল, আমি আপনার সঙ্গে 3 বছর কাজ করেছি প্রফেসর, কখনো কোনো অনুরোধ করিনি। এই একটা অনুরোধ আপনাকে করছি, ইলিকে ছেড়ে দিন। ও নিষ্পাপ, ওর কোনো দোষ নেই। এসব কথা শুনতে ভালো লাগছে না। তুমি এখন চুপ করে থাকো, আমাকে কাজ করতে দাও। ইটু এবার হঠাৎই চিৎকার করে উঠে বলল, না প্রফেসর, আমি চুপ করে থাকবো না, আমার কথা আপনাকে শুনতেই হবে। তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ ইটো। আপনি ইলিকে ছেড়ে দিন বলছি, ইলিকে ছেড়ে দিন। আপনি ইটোকে আর কথা বলার সুযোগই দিলেন না প্রফেসর শিউটন। 2 মারির মধ্যে একটা প্লাস্টিকের টাম্বেল বসিয়ে দিয়ে মুখটা বেঁধে দিলেন। তারপর বললেন, এখন আর তুমি চিৎকার করতে পারবে না ইটো, আমি নিরিবিলি কাজ করতে পারবো। আর একটা সুবিধা হবে যে তীব্র যন্ত্রণায় তোমার দাঁতের চাপে তোমার জিহ্বা কেটে যাবে না। এই জন্য গবেষণা শেষ হলে তুমি আবার কথা বলতে পারবে। ইলির জিহ্বা যেন দাঁতের চাপে কেটে না যায় সেজন্য ইলির মুখটা একইভাবে বেঁধে দিলেন প্রফেসর। ইলি অবশ্য কিছুই বললেন না, তার চোখ দিয়ে শুধু পানি বের হতে লাগলো। অতঃপর প্রফেসর আরও কতকগুলো সেন্সর ইটো আর ইলির শরীরে লাগিয়ে দিলেন। কম্পিউটার মনিটরে এখন দুজনের শরীরের অভ্যন্তরের সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। শরীরের ডিএনএর মধ্যে হাইপারের ক্রিয়া কিভাবে সম্পূর্ণ হবে সেটা দেখার জন্য আলাদা একটা মনিটর আছে। প্রফেসর শিউটনের কাছে এই মনিটরই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রফেসর ছোট্ট একটা টেস্ট টিউব থেকে লাল হাইপার সিরিঞ্জ নিলেন। তারপর সিরিঞ্জে হালকা 2 বার টোকা দিয়ে সুইটা ঢুকিয়ে দিলেন ইলির স্যালাইনের ব্যাগে। ধীরে ধীরে স্যালাইনের সাদা তরল লাল রং ধারণ করতে লাগলো। তারপর এক সময় হাইপার প্রবেশ করতেই শুরু করলো ইলির শরীরে। ইলির শরীরে হাইপার প্রবেশের 30 মিনিট পর প্রফেসর শিউটন ইটোর শরীরেও হাইপার প্রবেশ করালেন। হাইপার প্রবেশের সময় ইটো স্পষ্ট অনুভব করলো শরীরে শিরশির একটা অনুভূতির সৃষ্টি হচ্ছে। এই অনুভূতিটা শুধু ভয়ঙ্করই না, মহা ভয়ঙ্কর। প্রায় 3 ঘন্টা পর ইলির শরীরে হাইপারের ক্রিয়া শুরু হলো। হঠাৎই কেঁপে উঠে স্থির শরীরটা। কম্পনের গতি সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। এক সময় একেবারে ইলি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নিজের অনিচ্ছায় বেঁকে যেতে থাকে শরীর। ইলি আপ্রাণ চেষ্টা করে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য, কিন্তু হাত পা বাঁধা থাকায় পেরে ওঠে না। তীব্র কম্পনে কয়েকটা সেন্সরও খুলে যায় শরীর থেকে। প্রফেসর শিউটন সেন্সরগুলো লাগাতে গিয়ে শেষ পর্যন্ত পারলেন না, আর ইলির শরীরকে তিনি কোনোভাবেই স্থির করতে পারছেন না। ইলি চিৎকার করতে চেষ্টা করছে, কিন্তু পারছে না। তার মুখ দিয়ে শুধু গো গো শব্দ বের হচ্ছে। চোখ দুটো অনেক বড় বড় হয়ে গেছে, মনে হচ্ছে যেন পোর্টর থেকে বের হয়ে আসবে। অসহ্য যন্ত্রণায় যে তাকে পাগল করে ফেলছে স্পষ্টই বোঝা যাচ্ছে সেটা, কিন্তু ছটফট করা ছাড়া তার কিছুই করার নেই। মাঝে মাঝে শরীরটা এমনভাবে বেঁকে যাচ্ছে যে মনে হচ্ছে মেরুদণ্ড, হাত কিংবা পায়ের হাড় বুঝি ভেঙেই যাবে। দৃশ্যটা সহ্য করতে না পেরে ইটো তার মুখ ফিরিয়ে নিল। মুখ ফিরিয়ে নিয়ে ইটো মুক্তি পেল না। তার নিজের শরীরটা হঠাৎই ঝাঁকি দিয়ে উঠল। সে বুঝতে পারলো তার শরীরে হাইপারের ক্রিয়া শুরু হতে যাচ্ছে। একটু পরই সে অনুভব করলো হাইপার না, বুঝি জ্বলন্ত একটা আগুন তার সমস্ত শরীরে ছুটে বেড়াচ্ছে। আগুনটা এই তার মাথায় তো পায়ের মধ্যে, তারপর চলে যাচ্ছে হৃৎপিণ্ডে, সেখান থেকে কিডনি কিংবা লিভারে। এভাবে সমস্ত শরীরটাকে পুড়িয়ে তীব্র এক যন্ত্রণা সৃষ্টি করছে হাইপারের আগুন।
এই পোড়ানোর যন্ত্রণাটা কিছুতেই কমছে না। মনে হচ্ছে একটা অঙ্গ পুড়ে যাওয়ার পর সেটা নতুনভাবে তৈরি হচ্ছে এবং আবার পড়ছে। এই প্রক্রিয়া চলছে এবং চলতেই থাকবে। এজন্য তার শরীরে হাইপারের নরক যন্ত্রণা কখনোই থামবে না। এক পর্যায়ে গিয়ে এই নরক যন্ত্রণা আর সহ্য করতে পারল না ইটো। সে জ্ঞান হারালো। ইটোর জ্ঞান ফিরলে দেখতে পেল সে একটা খাঁচার মধ্যে বন্দি। এই খাঁচাটাতে সে আগেও ছিল। তার পাশের খাঁচাটাতে অন্য একটা শিম্পাঞ্জি, তবে আকারে স্বাভাবিকের তুলনায় বেশ বড়। ভালো মতো দেখতেই চিনতে পারলো ইলিকে। ইলি শিম্পাঞ্জিতে রূপান্তরিত হয়েছে, তবে শরীরের কিছু অংশ এখনো বাকি আছে। গলার অংশের চামড়া এখনো মানুষের, স্পষ্ট দেখা যাচ্ছে। ইলির এ অবস্থা দেখে একটু নিজের শরীরের দিকে তাকালো। যা দেখলো তাতে তার রক্ত ঠান্ডা হয়ে আসার উপক্রম হলো। সে নিজেও শিম্পাঞ্জিতে রূপান্তরিত হয়েছে। তার শরীরের ফর্সা চামড়া কালো হয়ে গেছে। সেই চামড়ার উপর লম্বা লম্বা লোম গজিয়েছে। সমস্ত শরীরটা এখন লোমে আবৃত। নিজের অবস্থা দেখে নিজেই সে চিৎকার করে উঠতে গেল, কিন্তু মুখ দিয়ে মানুষের মতো চিৎকার বের হলো না, বরং শিম্পাঞ্জির ডাকের মতো এরকম শব্দ হলো। সে অনুমান করলো তার মুখ আর চোয়ালের কিছুটা পরিবর্তন হয়েছে, এজন্য ঠিকমতো শব্দও করতে পারছে না। একটু বুঝতে পারলো প্রফেসর শিউটনের গবেষণার একটা অংশ সত্য হয়েছে। তিনি মানুষকে শিম্পাঞ্জিতে রূপান্তরিত করতে পেরেছেন। যদিও এটা গবেষণার মূল বিষয় না, তবে গবেষণাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা গুরুত্বপূর্ণ অংশ। প্রফেসর শিউটন যে খুব খুশি বুঝতে অসুবিধা হলো না এটুক। তবে নিজের অবস্থা দেখে তার চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়ে গেল। সে যে কি করবে এই মুহূর্তে সে বুঝতে পারছে না। শেষে ইলির নাম ধরে ডেকে উঠল, ইলি, ইলি। ইলি ডাকতে গিয়ে ইটোর মুখ দিয়ে আগের মতোই অদ্ভুত শব্দ বের হলো। তবে কিভাবে যেন ইলি বুঝতে পারলো ইটো তাকে ডাকছে। উত্তরে সে বলল, বলো ইটো। ইলির কথাগুলো মানুষের মতো হলো না, শিম্পাঞ্জির মতো হলো। ইটো ঠিক মতো বুঝতেই পারলো না। এটা আর একটা ভয়ঙ্কর ব্যাপার। সে আর ইলি এখন ঠিক মতো কথাও বলতে পারবে না, কারণ ইলি না পারবে মানুষের মতো কথা বলতে, না পারবে শিম্পাঞ্জির মতো কথা বলতে। ইটোর কোনো উত্তর না পেয়ে ইলি মুখ দিয়ে আরো কয়েকটা শব্দ করলো। এগুলোর অর্থ ইটো স্পষ্টভাবে বুঝতে পারলো না। দু একটা শব্দ শুধু বুঝতে পারলো। এর মধ্যে একটা ছিল কষ্ট। ইটো তাকে সান্ত্বনা দিতে চেষ্টা করলো, কিন্তু লাভ হলো না। ইলি বুঝতে পারলো না। শেষে ইশারায় কথা বলতে চেষ্টা করলো দুজন। এতে কিছুটা সফল হলো, তবে উপলব্ধি করলো কিছু কিছু শব্দ ইশারায় বোঝানো সম্ভব হচ্ছে না। ইশারায় কথা বলতে গিয়ে নতুন একটা ব্যাপার ধরা পড়লো ইটোর কাছে। তার সমস্ত শরীর খুব ধীরে ধীরে কাঁপছে। সে যখন স্থির থাকে তখনই এই কম্পনটা হয়, আবার যখন নড়াচড়া করে তখন থাকে না। সবচেয়ে সমস্যা হাত দুটোকে নিয়ে, কিছুতেই স্থির থাকে না, শুধু কাঁপতেই থাকে। ইলির ক্ষেত্রেও একই সমস্যা হচ্ছে। স্থির থাকলেই সমস্ত শরীর কাঁপে। মানুষ কিংবা শিম্পাঞ্জির শরীর সাধারণভাবে এভাবে কাঁপে না, অথচ তাদের শরীর কাঁপছে। এটা যে হাইপারের ক্রিয়ার ফলেই হচ্ছে বুঝতে অসুবিধা হলো না ইটোর। ইটো দীর্ঘদিন শিম্পাঞ্জিদের সঙ্গে থাকার কারণে শিম্পাঞ্জিদের ভাষা সে বোঝে, কিন্তু ইলি বোঝে না। আগে ইলি এখনো শিম্পাঞ্জিদের ভাষা শিখেনি। ইটো অনুমান করলো ইলিকে শিম্পাঞ্জির ভাষা শিখালে হয়তো ইলির সঙ্গে দ্রুত সে ভাবের আদান প্রদান করতে পারে। তার এই অনুধাবনটা বেশ কাজে দিল। ঘন্টা তিনেকের মধ্যেই ইলি কথোপকথনে বহুল ব্যবহৃত কিছু শব্দ শিখে গেল। এতে দুজনেই টুকটাক কথা বলতে পারছে। কথোপকথনে যেটুকু অপূর্ণতা থাকছে সেটুকু ইশারায় পূরণ করে নিতে পারছে তারা। এজন্য ভাবের সম্পূর্ণ আদান প্রদানের বড় ধরনের কোনো অসুবিধা হচ্ছে না। ইটো বেশ কয়েকবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেও পারেনি। শরীর অতিরিক্ত দুর্বল। আবার চেষ্টা করতে যখন পড়েই গেল, ইলি বলল, ব্যথা পেয়েছ? না ইলি, শরীরটা খুব দুর্বল।
আমারও। আমি উঠে দাঁড়াতে পারলেও বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, মাথা ঘুরতে থাকে। সবই হাইপারের ক্রিয়া। হাইপার খুব ভয়ঙ্কর ওষুধ। হাইপার আসলে ওষুধ না, ওষুধ হলো এমন একটা রাসায়নিক বা জৈবিক জিনিস যেটা অসুখ হলে নির্দিষ্ট ডোজে শরীরে প্রবেশ করতে হয়। আমাদের কোনো অসুখ নেই, এজন্য হাইপার ওষুধ নয়। হাইপার একটা রাসায়নিক দ্রবণ যেটা কোষের ডিএনএর গঠন পরিবর্তন করতে পারে। আর এই ধরনের ডোজ বা মাত্রাহীন রাসায়নিক দ্রবণ শরীরে ঢুকলে শরীরের জন্য তা সব সময় ভয়ঙ্কর। আমাদের পরিণতি তাহলে কি হবে? সবকিছুই নির্ভর করছে প্রফেসর শিউটনের উপর। তিনি আবার আমাদের শরীরে হাইপার প্রবেশ করাবেন, কারণ তিনি এখন আমাদের শিম্পাঞ্জি থেকে মানুষ বানাবেন। আমাদের এটার কথার মাঝে প্রফেসর শিউটন দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলেন। তারপর ইটো আর ইলির দিকে 2 বার তাকিয়ে বললেন, তোমাদের আমি শিম্পাঞ্জিতে রূপান্তর করতে পেরেছি। এটা আমার অনেক বড় সাফল্য। সত্যি আমি আজ তৃপ্ত, কারণ পৃথিবীর ইতিহাসে এত বড় সাফল্য কেউ কোনোদিন পায়নি। এখন মনে হচ্ছে আমি চেষ্টা করলে এক ধরনের প্রাণী থেকে অন্য ধরনের প্রাণী সহজেই তৈরি করতে পারবো। অবশ্য প্রজাতিগুলো কাছাকাছি একই গোত্রের হতে হবে। যাই হোক, আমি আনন্দিত, সত্যিই আনন্দিত। খানিকটা সময় নিয়ে প্রফেসর শিউটন আবার বলতে শুরু করলেন, তোমরা মন খারাপ করো না, তোমাদের আমি দ্রুতই মানুষে রূপান্তরিত করব। সবুজ হাইপার এখন আমার হাতে। তোমাদের শরীরে প্রবেশ করালেই তোমরা আবার মানুষ হয়ে যাবে। তবে আমি কয়েকদিন সময় নেব। কারণটা বুঝতেই পারছো, তোমাদের এখনো পরিপূর্ণ রূপান্তর ঘটেনি। ইলির গলার কিছু চামড়া এখনো মানুষের মতো আছে। ইটো, তোমার শরীরের কিছু অংশ মানুষের মতো আছে। তোমাদের শরীরে হাইপার প্রবেশের পর মাত্র 24 ঘন্টা পার হয়েছে। এই সময় মানুষকে শিম্পাঞ্জিতে রূপান্তরিত করার জন্য যথেষ্ট নয়। আমার ধারণা আরো 7 দিন সময় লাগবে। এই 7 দিন তোমরা খাঁচাই থাকবে। এতটুকু বলার পর প্রফেসর শিউটন এক গ্লাস পানি খেলেন। তারপর দুজনের উপর চোখ বুলিয়ে আবার বলতে শুরু করলেন, আমি তোমাদের একটা বিষয় স্পষ্ট করে বলতে চাই, আর তা হলো আমাকে ছাড়া তোমরা আর কখনোই মানুষে রূপান্তরিত হতে পারবে না। কারণ সবুজ হাইপার শুধু আমার কাছেই আছে। আমি জানি আমার উপর তোমাদের অনেক রাগ, অনেক ক্ষোভ। এরকম হওয়াটাই স্বাভাবিক, কারণ আমার কারণেই তোমরা শিম্পাঞ্জি। তবে এই রাগ কিংবা ক্ষোভের বহিঃপ্রকাশ কখনো ঘটাতে চেষ্টা করবে না। করলে তার ফল ভালো হবে না। কারণ আমাকে যদি তোমরা হত্যা করতে চেষ্টা করো এবং সফলও হও, সেক্ষেত্রে সারাটা জীবন তোমাদের শিম্পাঞ্জি থাকতে হবে। জীবন তখন তোমাদের কাছে হবে দুর্বিষহ। কাজেই আমার ক্ষতি করার চেষ্টা কখনোই করো না। যদি দেখি তোমাদের মধ্যে এ ধরনের বদমতলবের সৃষ্টি হয়েছে, তাহলে আমি আর কোনো দিন তোমাদের শরীরে সবুজ হাইপার প্রবেশ করাবো না। এমনও হতে পারে তোমাদের বনের মাঝে ছেড়ে দিয়ে আসতে পারি। সেক্ষেত্রে সারাটা জীবন তোমাদের বনের মধ্যেই কাটাতে হবে, আর তা মানুষ হিসেবে নয়, পশু হিসেবে। আমি তোমাদের মানুষ হিসেবে বাঁচার সুযোগ দিতে চাই, পশু হিসেবে নয়। তোমরাই তোমাদের সিদ্ধান্ত নেবে। তোমরা আবার মানুষ হবে নাকি সারাটা জীবন পশু হিসেবে বেঁচে থাকবে? কথাগুলো শেষ করে প্রফেসর শিউটন মুচকি একটা হাসি দিলেন। তারপর আবার বলতে শুরু করলেন, তোমরা এখন আর মানুষ নও, তোমরা শিম্পাঞ্জি, অর্থাৎ পশু। কারণ তোমাদের ডিএনএ গঠন পশুর মতো, মানুষের মতো নয়। এই জন্য পশুর সঙ্গে মানুষ যেমন আচরণ করে, তোমাদের সঙ্গেও আমি সেরকমই আচরণ করব।
তবে কথা দিচ্ছি, আমি অকারণে তোমাদের প্রতি নিষ্ঠুর হব না। যা আচরণ করব তার সবই হবে প্রয়োজনে এবং যৌক্তিক। আমি জানি অনেক কিছুই তোমরা মেনে নিতে পারবে না, কিন্তু আমার কিছু করার থাকবে না। এজন্য তোমরা তোমাদের অবস্থাটা যখন তুলনা করবে, তখন সবসময় পশুর সঙ্গে তুলনা করবে, মানুষের সঙ্গে নয়। তাহলেই তোমরা স্বস্তি পাবে। উদাহরণস্বরূপ, তোমরা ঘুমানোর জন্য আমার কাছে বিছানা আশা করতে পারো, কিন্তু আমি তোমাদের কখনোই বিছানা দেব না, কারণ পশুরা বিছানায় ঘুমায় না। পশুরা মানুষের অধীন থাকলে খাঁচার মধ্যে থাকে, কিংবা ওদের ধাতব চেইন দিয়ে আটকে রাখা হয়। তোমরা খাঁচার মধ্যেই থাকবে, আর প্রয়োজন হলে তোমাদের গলায়ও আমি চেইন পরিয়ে দেব। এতে কষ্ট পাবে না, কারণ ওই একই কথা, তোমরা মানুষ নও, পশু। একইভাবে খাবারের ক্ষেত্রেও অনুরূপ আচরণ পাবে। তোমরা যদি আশা করো এখন স্যুপ, জুস, রাইস, চিকেন ফ্রাই, ভেজিটেবল ইত্যাদি খাবে, তাহলে শুধুই আশাহত হবে। সাধারণত শিম্পাঞ্জি যা খায় তোমাদের সেই খাবারই দেওয়া হবে। যেমন ধরো, শিম্পাঞ্জিরা কলা পছন্দ করে, বাদাম পছন্দ করে, তোমাদের কলা বাদাম দেওয়া হবে। এগুলো খেয়েই বেঁচে থাকবে। এর পেছনে অবশ্য যুক্তি আছে। আমি দেখতে চাই হার্পারের মাধ্যমে শুধুই কি তোমাদের শারীরিক পরিবর্তন ঘটেছে, নাকি মানসিক পরিবর্তনও ঘটেছে। যদি মানসিক পরিবর্তন ঘটেই থাকে, তাহলে আমি সত্যিই সার্থক হয়েছি বলে বিশ্বাস করব। পাশাপাশি আরো কিছু বিষয় দেখা রয়েছে। তোমাদের শরীরে অভ্যন্তরীণ কার্যক্রম শিম্পাঞ্জির মতো কিনা, অর্থাৎ শিম্পাঞ্জি যেভাবে যে খাদ্য হজম করে তোমরাও সেভাবে সেটা করো কিনা। বিভিন্ন ঘটনায় শিম্পাঞ্জিরা যেভাবে প্রতিক্রিয়া প্রদর্শন করে তোমরা করো কিনা, ইত্যাদি। এজন্য তোমাদের আমি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখব। যাই হোক, অনেক কথা বললাম, এখন তোমাদের খাবার দিয়ে যাচ্ছি। তোমরা খেয়ে নি, না খেয়ে থেকো না। না খেয়ে থাকার পরিণতিটা তোমাদের জন্য শুভ হবে না। আর হ্যাঁ, আমি জানি আমার কথা তোমাদের দুজনেরই বুঝতে পারছো। বুঝতে না পারলে এতক্ষণে তোমরা অমনোযোগী হয়ে যেতে, কিন্তু তোমরা সেরকম হওনি। এটা আমার জন্য ভালোই হয়েছে। আমার অনুধাবনগুলো তোমাদের জানাতে পারবো। কথা বলতে বলতে প্রফেসর শিউটন ইটো আর ইলির খাঁচার সামনে কতগুলো কলা রাখলেন। কলাগুলো দেখে ইটোর মুখটা একেবারেই শুকিয়ে গেল, কারণ এই কলাগুলো এতদিন সে তাদের বিভিন্ন গবেষণাগারে খাঁচার মধ্যে আটক শিম্পাঞ্জিগুলোকে দিত, আর এখন কি না তাদের খেতেই হবে। সে আর চোখে ইলির দিকে তাকিয়ে দেখলো ইলি কাঁদছে, তার নিজেরও কান্না পাসছে। সে ভেবেছিল সে কাঁদবে না, কিন্তু শেষ পর্যন্ত আর পারল। তীব্র মানসিক কষ্টে তার চোখ দিয়েও পানি বের হয়ে এলো। এই কষ্টের মূল কারণ, তারা এখন থেকে আর সৃষ্টির সেরা যে মানুষ নয়, তারা শিম্পাঞ্জি, অর্থাৎ পশু। 2 দিন পর প্রফেসর শিউটন ইটো আর ইলিকে ভিন্ন একটি ল্যাবে নিয়ে এসেছেন। তার উদ্দেশ্য অন্য শিম্পাঞ্জিগুলোর সঙ্গে ইটো এবং ইলির আচরণ কেমন হয় সেটা দেখা। দুজনকে দুটো খাঁচায় রেখে তিনি বাইরে চলে গেলেন। বাইরে থেকে সিসি ক্যামেরায় তিনি সব কিছু দেখবেন। ইটো আর ইলিকে দেখে আটক শিম্পাঞ্জিগুলোর মধ্যে দারুণ উত্তেজনা সৃষ্টি হলো। নিজেদের মধ্যে চিৎকার আর চেঁচামেচি শুরু করলো ওরা। ইটো আর ইলির জন্য বিস্ময়ের ব্যাপার হলো, তারা শিম্পাঞ্জিদের কথাগুলো মোটামুটি বুঝতে পারছে। দ্রুত মুখ নেড়ে ওরা নিজেদের মধ্যে কথার আদান প্রদান করে। শব্দগুলো ঠিক ইটো আর ইলির মতো না, তবে তাদের বুঝতে খুব একটা অসুবিধা হচ্ছে না। এই ল্যাবটাতে আগে থেকে মোট 4টি শিম্পাঞ্জি ছিল, 3টি পুরুষ এবং 1টি নারী। এই 4টির একটিকেও ইটো আগে দেখেনি, সম্ভবত গবেষণাগারে নতুন আনা হয়েছে। এই 4টির মধ্যে সবচেয়ে বড়টির নাম বিগো। এটার শরীর স্বাস্থ্যবান। বিগোই প্রথম প্রশ্ন করলো, এই তোমাদের নাম কি? ইটো বলল, আমার নাম ইটো, আর পাশের খাঁচায় ইলি। ও আচ্ছা,
কিন্তু তোমাদের চেহারা এমন কেন? মনে হচ্ছে চেহারায় যেন মানুষের ছাপ রয়েছে। ইটো দ্বিধাহীন ভাবেই বলল, 3 দিন আগেও আমরা মানুষ ছিলাম, আমাদেরকে তোমাদের মতো শিম্পাঞ্জি বানানো হয়েছে। কি বলছো? কিভাবে সম্ভব? কে করলো কাজটা? প্রফেসর শিউটন। প্রফেসর শিউটন? যে বুড়োটা আমাদের আটকে রেখেছে? হ্যাঁ, ওই ব্যাটা তো শয়তানের মতো দেখতে। আমি জীবনে বহু মানুষ দেখেছি, কিন্তু ওর মতো দেখিনি। একেবারে কথা বলে না। আমাদের ধরে এনেছে কেন? তোমাদেরকে মানুষ বানাবে। কি বলছো? প্রফেসর শিউটন সে চেষ্টাই করছে। তোমাদের শরীরে হাইপার নামক বিশেষ এক প্রকার দ্রবণ প্রবেশ করিয়ে তোমাদের মানুষের রূপান্তরের চেষ্টা করা হবে। যাই হোক, সেগুলো অনেক কথা। তুমি এখানে এলে কিভাবে? এটা বলতে গেলেও অনেক কথা বলতে হবে। আমি বসবাস করতাম গভীর জঙ্গলে। ভালোই ছিলাম আমরা। হঠাৎ কতগুলো মানুষ এসে আমাদের গ্রামটাকে আক্রমণ করে। ওদের উদ্দেশ্য ছিল আমাদের ধরা। আমি প্রায় পালিয়েই গিয়েছিলাম। শেষ মুহূর্তে ওরা আমাকে লক্ষ্য করে সুইয়ের মতো একটা কিছু ছুঁড়ে দেয়। সেটা আমার শরীরে প্রবেশ করলে আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরলে দেখি আমি একটা খাঁচার মধ্যে পড়ে আছি। তারপর ওরা আমাকে গাড়িতে করে শহরের দিকে নিয়ে আসে। সেখানে দুজনে হাত বদল হয়ে এসে পড়ি এখানে এসে তোমার যে কথা শুনলাম তাতে বিস্মিত না হয়ে পারছি না। আমাদের মানুষ বানানো হবে? মন্দ কি? মানুষ হলে আমাদের আর কেউ তাড়িয়ে দেবে না। নিজের মতো করে শহরে থাকতে পারবো, খেতে পারবো, আনন্দ করতে পারবো, তাই না? তোমাদের মানুষ বানানো হবে পৃথিবীতে বেঁচে থাকার জন্য নয়। তোমাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ অন্য মানুষের শরীরে প্রতিস্থাপন করার জন্য। কি বলছো তুমি? হ্যাঁ, সত্য বলছি। তুমি এত সব জানলে কিভাবে? আমি এখানে এই গবেষণাগারে কাজ করতাম, তাই সব কিছু জানি। ভাগ্যের পরিহাসে আজ আমার আর ইলির এই অবস্থা। তুমি সবকিছু খুলে বলো। ইটো সময় নিয়ে সবকিছু খুলে বলল। 4টা শিম্পাঞ্জির সবগুলোরই মাথা ঝাঁকিয়ে বলল, এ তো দেখি ভয়ঙ্কর ব্যাপার। তার মানে আমাদের মৃত্যু নিশ্চিত? ইটো সায় দিয়ে বলল, অনেকটা তাই। বেঁচে থাকতে হলে আমাদের এখান থেকে পালাতে হবে। এছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। হ্যাঁ। বিগো এবার ইলির দিকে ফিরে বলল, তুমি কোনো কথা বলছো না? একেবারে চুপ হয়ে আছো কেন? ইলি এবার চোখ তুলে তাকালো, তারপর বলল, আমার জ্বর, শরীরটা ভালো লাগছে না, খুবই দুর্বল লাগছে। খাওয়া দাওয়া কিছু করেছো? আজ কিছু খাইনি। গতকাল 2টো কলা খেয়েছিলাম। প্রতিদিন কলা খেতে ভালো লাগে না। আজ তো কিছু শস্য দানাও দেওয়া হয়েছে, সঙ্গে বাদামও আছে। ওগুলো আমার খেতে ইচ্ছে করে না, দেখলেই বমি আসে। আর কি নোংরা, এভাবে খাঁচার ওপর রেখে কিছু খাওয়া যায়? শিম্পাঞ্জি হিসেবে তোমরা নতুন, এজন্যই পারছো না। এক সময় সয়ে যাবে। যতটুকু পারো খেয়ে নাও, তা না হলে শরীর খারাপ করবে। করবে, যে অবস্থায় আছি তার থেকে মৃত্যু অনেক ভালো। তুমি হতাশ হচ্ছ কেন? তোমাদের তাও বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে। তোমরা আবার মানুষ হলে তখন প্রফেসর শিউটন তোমাদের ছেড়েও দিতে পারে। আমাদের অবস্থা চিন্তা করে দেখো। ইটো যা বলল তাতে আমাদের বাঁচার কোনো সম্ভাবনা নেই। তারপরও আমরা খাওয়া দাওয়া করছি। এলি কোনো উত্তর দিল না। সে চুপ করে বসে থাকলো। সত্যি তার খুব খারাপ লাগছে, সঙ্গে বমি বমি ভাবও হচ্ছে। এছাড়া শরীরটা মাঝে মাঝে ঝাঁকি দিয়ে কেঁপে উঠছে। কেঁপে ওঠার সময়টাতে খুব কষ্ট হয়, বিশেষ করে তলপেটে তীব্র এরকম ব্যথা অনুভব করে। ব্যথাটা সহ্য করতে যায় না। আর কতদিন এরকম যন্ত্রণা ভোগ করতে হবে জানে না সে।
এজন্য মাঝে মাঝে নিজের মৃত্যু নিজেই কামনা করে। ঘন্টা খানেকের মধ্যেই বমি শুরু হলো ইলির। বমি এই থামে তো আবার শুরু হয়। ইলির অবস্থা দেখে প্রফেসর শিউটন নিজে এগিয়ে এলেন। তারপর বললেন, কি ব্যাপার, বমি হচ্ছে যে? সরি 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 কি ব্যাপার, বমি হচ্ছে কেন? ইলি যা বলল তার কিছুই বুঝতে পারল না তিনি, কারণ শিম্পাঞ্জিদের কথা তিনি বুঝতে পারেন না। তিনি অনুমান করলেন খাওয়া দাওয়ার সমস্যা থেকেই ইলির বমি হচ্ছে। তাই বললেন, আমি বুঝতে পারছি শিম্পাঞ্জির খাবার তুমি হজম করতে পারছো না। ঠিক আছে, তোমাকে রুটি আর মাংস দিচ্ছি, আশা করছি এগুলো তুমি খেতে পারবে। বমি করার জন্য প্রফেসর শিউটন ইলিকে প্রথমে একটা ওষুধ দিলেন। ইলি ওষুধটা খাওয়ার পর কিছুটা ভালো অনুভব করতে লাগলো, কিন্তু রুটি মাংস খাওয়ার পর আবার বমি শুরু হলো। এবার এমন বমি যে আর থামে না। শেষে প্রফেসর শিউটন ডার্ট নামক বিশেষ এক ধরনের চেতনানাশক সুই নিক্ষেপ করে অজ্ঞান করে ফেলেন ইলিকে। তারপর নিয়ে যেতে শুরু করলেন পাশের অন্য একটা ল্যাবে। ইলিকে নিয়ে যেতে দেখে না না বলে চিৎকার করতে লাগলো ইটো। সঙ্গে সঙ্গে অন্য শিম্পাঞ্জিগুলো চিৎকার শুরু করলেন, কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ করলেন না প্রফেসর শিউটন। তিনি ইলির খাঁচাটাকে নিয়ে বের হয়ে গেল। প্রফেসর শিউটন ইলিকে একটা লোহার টেবিলের ওপর শুয়ে দিলেন। তারপর ইলির গলায় একটা চেইন পরিয়ে দিলেন, যেন হঠাৎ করে জেগে উঠে তাকে আবার আক্রমণ করতে না পারে। ব্লাড প্রেশার, হার্টবিট পরীক্ষার পর ইলির শরীরে স্যালাইন দিলেন তিনি, সঙ্গে প্রয়োজনীয় বমি নিরোধক ঔষধও দিলেন। ইলির জ্ঞান ফিরে এলো 4 ঘন্টা পর। নিজের গলায় চেইন দেখে চিৎকার করে উঠল সে। পারলে তখনই ঝাঁপিয়ে পড়ে প্রফেসর শিউটনের উপর, কিন্তু পারল না, কারণ চেইনটা অন্য মাথা লোহার খাটের সঙ্গে তালা দিয়ে আটকান। চেইনটা ছোট হয়, সর্বোচ্চ উঠে বসতে পারে সে। দাঁড়াতে গেলে তার গলায় টান পড়ে, তাই কিছুক্ষণ চেইন ধরে টানাটানি করে শেষে একেবারে ক্লান্ত হয়ে পড়ল। প্রফেসর শিউটন এতক্ষণ ইলির আচরণ পর্যবেক্ষণ করেছিলেন। ইলি শান্ত হলে তিনি বললেন, ইলি, তোমার সঙ্গে আমার কিছু কথা বলা দরকার। আসলে আমি তোমার মানসিক অবস্থাটা জানতে চাই, কিন্তু সমস্যা হচ্ছে তুমি আমার কথা বুঝতে পারলেও আমি তোমার কথা বুঝতে পারছি না। হাইপার সম্ভবত তোমার জিহ্বা এবং মুখের ওপরের তালুর গঠন পরিবর্তন করেছে, এজন্য তুমি মানুষের মতো কথা বলতে পারছো না, তোমার উচ্চারণ বদলে গেছে। যাই হোক, আমি যে প্রশ্নগুলো তোমাকে করব সেগুলোর উত্তর তুমি লিখে দেবে। এভাবে তোমার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমি পাবো, কিন্তু ভুলেও চালাকি করে আমাকে আহত করার চেষ্টা করবে না, এতে ফল উল্টো হবে। মনে রাখবে, এখন আমার মৃত্যু হলে তোমাকে উদ্ধার করতে কেউ এখানে আসবে না, কারণ কেউ জানে না তুমি এখানে আছো। আর তোমার গলার সঙ্গে যে চেইন আর তালা আছে সেটার চাবিও বেশ দূরে। আমাকে হত্যা করে সেই চাবি তুমি আনতে পারবে না। এটাও তোমাকে সাহায্য করতে পারবে না, কারণ সে বন্দী। সেক্ষেত্রে এখানে তোমাকে ধুকে ধুকে মরতে হবে। আর যদি কোনোভাবে মুক্তি পাও, তুমি মানুষ হতে পারবে না, কারণ সবুজ হাইপার কোথায় আছে তা শুধুমাত্র আমি জানি, অন্য কেউ না। সুতরাং সবকিছু বিবেচনা করে তুমি আমাকে সাহায্য করো, এটাই তোমার জন্য মঙ্গল হবে। এখন আমি তোমাকে প্রশ্ন করব, তুমি উত্তরগুলো কাগজে লিখবে, ঠিক আছে? ইলি উপরে নিচে সম্মতিসূচক মাথা দোলালো। এখন তোমার কেমন লাগছে? ইলি কাগজে উত্তর লিখতে গেল, কিন্তু সে লিখতে পারল না, তার হাত থরথর করে কাঁপছে। প্রফেসর শিউটন খানিকটা সামনে ঝুঁকে বললেন, উত্তরটা লিখছো না কেন? আবার চেষ্টা করতে ইলির হাত থেকে কলমটা পড়ে গেল। প্রফেসর শিউটন কলমটা আবার ইলির হাতে দিলে ইলি কিছুই লিখতে পারল না, তার হাত বেশ দ্রুত কাঁপছে। প্রফেসর শিউটন খানিকটা অস্থির হয়ে পড়লেন, হাত এভাবে কাঁপছে কেন? ইলি কিছু বলল না। তুমি কি আমাকে শুনতে পাচ্ছ?
ইলি ওপরে নিচে হ্যাঁ সূচক মাথা দোলালো। তোমার শরীরে কোনো ব্যথা আছে? ইলি উপরে নিচে মাথা দুলিয়ে বোঝালো ব্যথা আছে। ব্যথাটা কোথায়? ইলি এবার তার হাত দিয়ে তলপেট দেখালো, তারপর দেখালো মাথার ওপর। প্রফেসর শিউটন মাথা ঝাঁকিয়ে বললেন, হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, তোমার তলপেট আর মাথায় ব্যথা করছে। কারণটা কি আমি জানি না, হতে পারে হাইপারের এটা একটা সাইড ইফেক্ট। আমি কথা শেষ করতে পারলো না প্রফেসর শিউটন। তার আগে ইলি আবার বমি শুরু করল। এবার বেশ দীর্ঘ সময় ধরে বমি হল। খুব বিরক্ত হলেন প্রফেসর শিউটন। ইলি কেন এভাবে বমি করছে সেটা ঠিক তিনি বুঝতে পারছেন না। বমির লক্ষণটাও ভালো না। এভাবে বমি করতে থাকলে ইলিকে বাঁচানো কঠিন হয়ে যাবে। বমি শেষে ইলি ঘুমিয়ে পড়ল। প্রফেসর শিউটন কিছুক্ষণ চুপচাপ বসে থাকলেন ইলির পাশে। ইলি এখন পূর্ণাঙ্গ শিম্পাঞ্জি। গতকালও ইলির গলার কিছু চামড়া মানুষের মতো ছিল, আজ নেই, এটুরও নেই। দুজন মানুষকে সম্পূর্ণ শিম্পাঞ্জিতে রূপান্তরিত করতে তার প্রায় 48 ঘন্টা বা 2 দিন লেগেছে। সময়টা খুব দীর্ঘ না। এরকম 2 দিনে তিনি যদি শিম্পাঞ্জি থেকে মানুষ তৈরি করতে পারেন তাহলে সেটা হবে দারুণ এক সাফল্য। সেক্ষেত্রে মানুষের অঙ্গ তৈরি করার জন্য দীর্ঘদিন শিম্পাঞ্জিদের পুষতে হবে না, তখন কম খরচেই মানুষের অঙ্গ প্রত্যঙ্গ পাওয়া যাবে। ইলির শারীরিক অবস্থার উপর ভরসা না থাকায় প্রফেসর শিউটন সিদ্ধান্ত নিলেন তিনি ইলির শরীরে সবুজ হাইপার প্রবেশ করাবেন। তার ইচ্ছে ছিল 7 দিন পর পরীক্ষাটি করার, কিন্তু ইলির শারীরিক অবস্থা ভালো নয়। যে কোনো সময় ইলির মৃত্যু হতে পারে। সেক্ষেত্রে তিনি আর পরীক্ষা সম্পূর্ণ করতে পারবেন না। গবেষণার জন্য মানুষ সংগ্রহ করা অত্যন্তই কঠিন ব্যাপার। সম্পূর্ণ অনৈতিকভাবে তিনি দুজন মানুষের ওপর গবেষণা চালাচ্ছেন। পুলিশের কাছে ধরা পড়লে নিশ্চিত তার মৃত্যু হবে। প্রফেসর শিউটন পরিকল্পনা করেছিলেন তিনি প্রথমে শুধু ইলির শরীরে সবুজ ফাইবারের পরীক্ষা চালাবেন। শেষ মুহূর্তে তিনি ইটো এবং ইলি দুজনের শরীরে সবুজ হাইপার প্রবেশ করার সিদ্ধান্ত নেন। এজন্য ইটো এবং ইলি দুজনকে আগের মতো বেল্টের সাহায্যে তিনি লোহার খাটের সঙ্গে আটকে নিয়েছে। ইটো অবশ্য কোনো রকম প্রতিক্রিয়া দেখাচ্ছেন না, কারণ সে নিজেও তাড়াতাড়ি মানুষে রূপান্তরিত হতে চায়। প্রফেসর শিউটন বেশ সময় নিয়ে ইলির শরীরে স্যালাইনের মাধ্যমে সবুজ হাইপার প্রবেশ করালেন। তারপর খানিকটা বিরতি নিয়ে ইটোর স্যালাইনে সবুজ হাইপার মিশ্রিত করলেন। ইটো দেখল সবুজ হাইপার স্যালাইনের টিউবের মধ্যে ধীরে ধীরে তার শরীরে প্রবেশ করছে। ইটো অনুভব করলো সত্যি তার খুব ভালো লাগছে। এর মূল কারণ সে আবার মানুষ হতে চলছে, যে মানুষ কিনা সৃষ্টির সেরা জীব। মানুষ হওয়ার এই আশায় ইটোর চোখে আনন্দাশ্রু বয়ে গেল। তবে সে ঘুণাক্ষরেও বুঝতে পারল না কি ভয়ঙ্কর ভবিষ্যৎ অপেক্ষা করছে তার জন্য। আজ এ পর্যন্তই। যদি আপনাদের আমার কাছ থেকে গল্পটি শুনে ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।